কথায় বলে মনটা দেখো, রূপ নয়। কিন্তু যেই দেখেছে শুধুই আমার রংটাই দেখল। কালো হওয়া কি কোনো অপরাধ? অভিশাপ, খোটা, অপমান, তিরস্কার আর নিন্দা, এটাই কি কালো হওয়ার প্রতিদান? আমার রঙই কেন আমারই শত্রু হয়ে দাঁড়ালো? শ্যামলী নাম আমার ছিল, এটা আমারই গল্প। ওরে পোড়ার মুখে আমার চিতার কাঠ সাজাচ্ছিস নাকি? কতক্ষণ লাগছে চা করতে? আমার মরার পর আনবি নাকি? আসছি মা। যবে থেকে আমি শয্যাশায়ী, ও যেন সাপের 5 পা দেখেছে। কে জানে কি করে আমার পেছনে। আরে এই, বল তো দেখি, চা বানাতে গেছিলি নাকি চায়ের চাষ করতে গেছিলি? ভালো করেই তো জানিস সকাল সকাল আমার চা চাই। কত দেরি করে দেয়। কি করবো হ্যাঁ? এই ফুটন্ত চাটা খেয়ে আমার জিভটা পোড়াবো? সেটাই তো চাস না? রাখ ওখানে। যেদিন থেকে আমার বাড়িতে এসেছে না, একদম শনির দৃষ্টি পড়ে গেছে বাড়িতে। না রূপ আছে না কোনো গুণ আছে। সামনে এসে দাঁড়ালে মনে হয় যেন অমাবস্যার কালো রাত। আরে বাদ দাও, এসব কথা তো থাকবেই। নাও চাটা খাও। যেটা বলা হয়েছে সেটা চুপচাপ মেনে নাও, তা না হলে জঙ্কার টকিসে দিয়ে দেবো ভিডিওটা। 100 কোটি তো কামিয়ে নেব। মা, কি হয়েছে কি? ওষুধ। আবার বৃষ্টিস মিশিয়ে দিসনি তো এর মধ্যে? হ্যাঁ, আমাকে মেরে ফেলার আইডিয়া আছে তোর। আরে ছাড় আমাকে। পায়ে চোট লেগেছে আমার, হাতে নয়। ধর। আরে আয় বাবা, বস এখানে। তুই যখন আসিস না, আমার মনটা শান্ত হয়। না হলে সারা দিন ওই কালো ভুসুন্ডিটাকে দেখে মাথা খারাপ হয়ে যায় আমার। আর কি করতে পারি মা, যখন আমার কপাল কালো অক্ষর দিয়ে লেখা আছে তখন ভাগ্য আর সোনালি হয় কি করে? নিতু, তুইও এসে গেছিস? হ্যাঁ দিদি, এক্সাম দিয়ে বাইরে বেরিয়ে দেখি জামাইবাবু দাঁড়িয়ে আছে, তাই আমি ওর সাথেই চলে এলাম। উনি আমাকে আইসক্রিমও খাইয়েছেন জানিস। আমি বললাম ওনাকে যে তোর জন্য নিতে, কিন্তু উনি বললেন তোর গলা খারাপ আছে, তোর শরীর খারাপ রে। কালো রং শ্যামলা রং, এটা কোনো অভিশাপ নয়, কোনো অপরাধ নয়, কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশে মানুষের এই কালো রং তার অনেক বড় ঘাটতি হিসেবে দেখা হয়। নিজের কালো রঙের কারণে অনেক মানুষই হীনমন্যতায় ভুগতে থাকেন, দগ্ধে দগ্ধে বাঁচতে বাধ্য হন, আর বিনা কারণে সমাজের নিন্দা এবং তাচ্ছিল্যের শিকার হন। এমনও ধারণা আছে যে ফর্সা মানেই সুন্দর আর কালো মানেই কুৎসিত। ছেলে সে যতই কালো হোক না কেন, তার কিন্তু ফর্সা মেয়েই চাই। আর যদি কোথাও মেয়ের গায়ের রং কালো হয়, তাহলে তার বিয়ের জন্য হাজারো সমস্যা চলে আসে। কালো রং নিয়ে আমাদের সমাজে এমন ধারণা প্রায়ই দেখা গেছে। আর শ্যামলীর কালো রঙও জীবনের প্রত্যেকটা মোড়ে তার কাছে নতুন কোনো পরীক্ষা থেকে কম ছিল না। চা ওখানে রেখে দাও। আমি বলছিলাম যে নিতু একাই চলে আসতো কলেজ থেকে। আপনি আপনি কেন আনতে গেলেন? আরে এত হিংসা কেন নিজের বোনের ওপর? হ্যাঁ, নিজেকে দেখতে ভালো নয় তার মানে এই নয় যে সারা দুনিয়ার সবাইকে হিংসা করো। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কি চান আমার থেকে?
সব সময় এত খোটা দেন আমাকে, সারাক্ষণ এরকম বাজে ব্যবহার। কি ক্ষতি করেছি আমি আপনার? তো কি করব? হ্যাঁ বলো, মন্দিরে বসিয়ে তোমাকে পুজো করতে হবে ভুসুন্ডি? হ্যাঁ তোমার ভিডিও যখন তখন দুনিয়ার সামনে চলে আসতে পারে, তখন তোমার এই কালো চেহারা লুকানোর কোনো জায়গা থাকবে না। হ্যালো, তুমি ঠিক আছো তো? কালকে তোমাকে খুব চিন্তিত লাগছিল, আমার খুব চিন্তা হচ্ছে তোমায় নিয়ে। আমি আমি কি বলবো জানি না। আমি আমি খুব বড় বিপদে পড়েছি। কাল দেখা করে সব বলবো, এখন রাখছি। পালাচ্ছিস কোথায়? তুই যেখানেই চলে যা, আমার হাত থেকে তোর নিস্তার নেই। অটো! ম্যাডাম কোথায় যাবেন? আপনি চলুন, আমি বলছি আপনাকে। তোর ওই ভিডিও আমি খুব যত্নে রেখেছি, ভুলে যাস না। তোর চাবিকাঠি আমার হাতে, আমি যখন ইচ্ছে যা খুশি তাই করতে পারি। দাদা দাদা, এখানে দাঁড় করিয়ে দিন। ব্যাস ব্যাস, এখানে। আরে শ্যামলী, আরে ভুসুন্ডি, কোথায় গেলি? আরে মা, নিজে হাতে জল নিচ্ছ যে? শ্যামলী কোথায়? আরে কি জানি, কানের মধ্যে তুলো গুজে বসে আছে বোধহয়, শুনতেই পাচ্ছে না। আরে শ্যামলী, কোথায় গেলে তুমি? কি হয়েছে জামাইবাবু? তোমার দিদি কোথায়? ও তো সকালে বেরিয়ে গেছে, যখন আমি এক্সাম দিতে যাচ্ছিলাম। বেরিয়েছে মানে? কোথায় গেছে? দেখে তো একবার ফোন করে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। ফোনটাও বন্ধ বলছে। আরে ও কোথায় চলে গেল? ও কখনো নিজের ফোন বন্ধ রাখে না তো। দেখো, তুমি একটা কাজ করো, আশেপাশে গিয়ে দেখো তো মাকে বাড়িতে একা ফেলে কোথায় আড্ডা মারছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমিও গিয়ে দেখে আসছি কোথায় আড্ডা মারছে ও। শোন, খুব লাই দিয়ে রেখেছিস ওকে, একটু শক্ত হ। আরে খুব উড়তে শুরু করেছে আজকাল। একবার আসতে দাও ওকে, ওর ডানা কেটে রেখে দেবো, ওরা ভুলে যাবে ও। শ্যামলী নিজের বিবাহিত জীবনের পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া করে নিয়েছিল। তার মনে কোথাও না কোথাও এই ভাবনা নিশ্চয়ই ছিল যে রত্নেশ তাকে অন্তত স্ত্রী রূপে স্বীকার করেছিল। শ্যামলীর গায়ের রং কালো ছিল, কিন্তু তার মন খুব পরিষ্কার। সে নিজের সব দায়িত্ব সুন্দরভাবে পালন করছিল। তাহলে এমন কি ঘটে গেল যে হঠাৎ শ্যামলী সারা রাত বাড়ি ফিরল না? আরে বাবা দেখ, কেউ দরজায় এসছে। আসছি মা। আসুন স্যার, উনি আমার জামাইবাবু। আমি সকালে পুলিশ স্টেশনে চলে গিয়েছিলাম। কাল থেকে দিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না, কে জানে কেমন আছে, কোথায় আছে। তাই আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম মিসিং ডায়েরি করতে। আপনার স্ত্রী নিখোঁজ হয়ে গেছে আর আপনি পুলিশকে জানানোনি? স্যার, আমি ভেবেছিলাম যে কোনো বন্ধুর বাড়িতে গেছে হয়তো,
ফিরে আসবে। কোন বান্ধবীর বাড়ি? স্যার সেটা তো আমি জানি না যে কখন আসে কখন যায় কার সাথে দেখা করে। যদি স্যার ও একবার বলে যেত তাহলে এইসব ঝামেলাই হতো না। আপনার স্ত্রী আর আপনিই জানেন না ও কোথায় যায় আর কার সাথে দেখা করে? যাকে আমরা সেটা দেখে নিচ্ছি। আচ্ছা, এই শ্যামলী ঘরটা কোথায়? স্যার এদিক দিয়ে ওপরে। তল্লাশি নাও। হ্যাঁ স্যার। স্যার আমার বউই সংসারের সবকিছু সামলায়। সংসারের কাজের জন্য মাঝে মধ্যেই এদিক ওদিক যায়, ওই মুদিখানার দোকানে, কখনো বাজারে। কখন কোথায় যায় আমি বলতে পারবো না। দেখো, সবজি আর রেশন নেওয়ার ব্যাপারটা নয়। তোমার স্ত্রী গতকাল সকাল থেকে নিখোঁজ। ফোনও সুইচ অফ, আর ওর মার কাছেও যায়নি। স্যার স্যার শ্যামলীর ঘর থেকে এই ডায়েরিগুলো পাওয়া গেছে। এই ডায়েরিগুলো আমরা নিয়ে যাচ্ছি, আর প্রয়োজন হলে তোমাকেও পুলিশ স্টেশনে ডেকে পাঠাবো। ওই ভুসুন্ডিটার জন্য বাড়িতে পুলিশ এলো, আর কে জানে কোথায় গিয়ে বসে আছে। এই শোনো, তোমায় কে বলেছিল থানায় খবর দিতে? জামাইবাবু আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। জানি না দিদি কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। আরে ভয় তো তোমার দিদির লাগা উচিত। জানি না কাল থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছে। স্যার, শ্যামলীর কেসে যে ডায়েরিটা পাওয়া গেছে সেটা দেখে মনে হচ্ছে শ্যামলী ওর জীবনে খুশি ছিল না। বড় কি লেখা আছে? আমি বুঝতেই পারছি না ভগবান আমাকে এমন কেন একটা রং দিল যে রংটা সবাই ঘৃণা করে। কালো রং। কালো রং আমারই শত্রু হয়ে গেছে। আমার এই রং। পিঙ্কি হয়তো ঠিকই বলেছিল। হয়ে গেল আমার পুতুলের বিয়ে। এবার আমার পুতুল সব সময় তার বরের সাথে থাকবে। শ্যামলী, তোর পুতুল তো সুন্দর, তাই ও বর পেয়েছে, কিন্তু তুই কি করে পাবি? তুই তো কয়লার মতো কালো, 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 কয়লার মতো কালো। মা শ্যামলী, শ্যামলী দেখ, তোর জন্য আমি ক্ষীর বানিয়েছি। ওঠ ওঠ, উঠে পড়। আমি খাবো না ক্ষীর। আরে কি হলো আমার সোনার? ওঠো ওঠো ওঠো। আরে তুই কাঁদছিস? কি হয়েছে মা? মা, আমি এরকম কয়লার মতো কালো কেন? আর তুমি এত ফর্সা কেন? পাগল কোথাকার, তোকে কে কালো বলেছে? হ্যাঁ? তোর রং না কৃষ্ণ ঠাকুরের মতো। কৃষ্ণ ঠাকুরও তো কালো, তাই না? কিন্তু কৃষ্ণ ঠাকুরকে তো সবাই ভালোবাসে, ওনাকে তো কেউ কিচ্ছু বলে না। আর আমাকে? বাবা, কালো আর ফর্সার মধ্যে কোনো তফাৎ হয় না। মন পরিষ্কার হওয়া চাই, বুঝেছিস? চলো এবার তাড়াতাড়ি ক্ষীর খেয়ে নাও। আ আ আ আ আ। বাবা, এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। না, ওকে আরে, হ্যাঁ, আয় মা, আয় আয় মা, মা, আয় মা। আয়, আয়। সাবধানে মা। এই নাও বাবা, চা খাও, চা। আপনার মেয়েকে তো খুব সুন্দর দেখতে, কিন্তু বিয়ের জন্য ওর বয়স অনেক কম না? না না, ও শ্যামলী নয়, ও তো শ্যামলীর ছোট বোন চেতনা। আসলে শ্যামলীর শরীরটা ভালো নেই, সেজন্য ওর বন্ধুর সঙ্গে ডাক্তারের কাছে গেছে। কিন্তু মেয়েকে না দেখেই সম্বন্ধ পাকা করব কি করে? কি আছে? ও মা, ছোট বোন যখন এত সুন্দরী, তখন বড় বোনও তো সুন্দরী হবে, তাই না? তাহলে ঠিক আছে, আপনারা পাকা কথাই হয়ে গেল ধরুন। আপনি মিষ্টি খান, মিষ্টি খান। আপনি মিষ্টি মুখ করুন আগে। আরে, আমাদের তো খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কালই আমি পুরোহিত মশাইকে ডেকে হ্যাঁ, পাঠাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। সবকিছু তো রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিনক্ষণগুলো তো ঠিক করতে হবে। মিষ্টি খান। দেখি। আরে আমার কাছে কিসের লজ্জা? আমরা তো সারা জীবনের জন্য এখন এক হয়ে গেছি, তাই না? একটা কথা বলি,
বলছি তোমার এই চাঁদ মুখটা দেখার জন্য না আমার মন অনেকক্ষণ থেকে ছটফট করছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। মা, 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 কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। মা, আরে কি হয়েছে? কি চিৎকার করছিস তুমি কেন? আমার সাথে এটা কি করলে বলো তো? এই দেখো, পুরো কয়লার খনি, এই যে কালো ভূষণ্ডি। আরে তা আমি কি করব? তুই তো মেয়েকে না দেখে বিয়ের জন্য হ্যাঁ করে দিলি। কিন্তু তুমি তো ওর ছবিটা আগে দেখেছিলে। হ্যাঁ, ছবি তো দেখেছিলাম আমি। তাহলে কেন আমার ঘাড়ে একে চাপিয়ে দিলে? কেন আমার সাথে আর বিয়ে দিলে? আসলে কি আসলে আসলে কি? এখন সারা জীবন ধরে একে আমাকে সহ্য করতে হবে। আমি বাইরে মুখ দেখাবো কি করে তুমি বলো? এদিকে আয়, আয় এদিকে। আরে এখানে দাঁড়া। পাগল হয়ে গেছিস নাকি? জানিস না কত পণ নিয়ে এসেছে? হাতে আসা লক্ষ্মীর অবহেলা করব? আর তাছাড়া ঘরে কাজকর্মের জন্যও তো লোক চাই না। তো তুমি আমাকেই পেলে, আমার গলাতেই ঝোলাতে হলো। দেখো মা, এবার কান খুলে আমার একটা কথা শুনে রাখো। ও কিন্তু সারা জীবন আমাদের বাড়িতে কাজের মেয়ে হিসাবেই থাকবে। আমি জীবনে কোনোদিনও ওকে আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না, বুঝতে পেরেছো? আস্তে আবার কি বলবো? আরে বাবা, শোন শোন এদিকে। এই, আমার থেকে দূরে থাকবি। কোনো দরকার নেই আমার তোকে। আর শোন, আজ থেকে না এই বিছানা নিয়ে মাটিতে শুবি। তোকে আমার সহ্য হয় না, সহ্য হয় না। মনের অনেক কথা মনেই রয়ে গেল, যেটা কখনো কাউকে বলতে পারিনি। অনেকবার মনে হয়েছিল সবকিছু বলে দিই, কিন্তু কিছুই বলতে পারিনি। আজ আমি ডক্টর অরুণ কুমারের সাথে ওই ভিডিওর ব্যাপারে কথা বলি। আর কথায় কথায় উনি বললেন, কি হলো? থামলে কেন? স্যার এই ডায়েরির পরের পাতাটা ছেঁড়া। শেষ লাইন কি ছিল? স্যার কোনো ডক্টর অরুণ কুমারের নাম এখানে লেখা আছে। খুঁজলাম এই ডক্টর অরুণ কুমারকে। স্যার স্যার 4 দিনের জন্য বাইরে গেছেন, বলেননি উনি কোথায় গেছেন। ওনার নাম্বার ট্রাই করুন। অ্যাকচুয়ালি ওনার নাম্বারটা সুইচ অফ। কোনো শ্যামলী নামের পেশেন্ট কালকে এসেছিল? কালকে আসেননি উনি, কিন্তু উনি মাঝে মধ্যেই আসতেন। ডাক্তারবাবুর খুব ভালো বন্ধু। শেষবার কবে এসেছিল? এই প্রায় 3-4 দিন আগে। আমরা ডাক্তারবাবুর কেবিনটা চেক করতে চাই। আসুন। আসুন স্যার। ড্রয়ারগুলো চেক করো। ল্যাপটপটা কি ডক্টরের? হ্যাঁ। স্যার যে ভিডিওটার ব্যাপারে শ্যামলীর ডায়েরিতে লেখা ছিল এখানে সেটাই নেই তো? চেক করে দেখো। স্যার এটা লক করা আছে। ল্যাবে নিয়ে চলো। আমরা ল্যাপটপটা নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবু আসলে বলো আমাদের সঙ্গে দেখা করতে। ঠিক আছে স্যার। স্যার এই দুজনই 3 দিন ধরে নিখোঁজ, কোনো গোলমাল হয়নি তো? হ্যালো, কি? তুমি ওখানে দাঁড়াও, আমরা আসছি। গাড়ি ঘোরাও এক্ষুনি।
আশেপাশে চেক করো। চবে। স্যার মাথায় মারা হয়েছে আর এই ডাল দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। এই পাথরটা দিয়েই মারা হয়েছে মনে হচ্ছে। স্যার বডিটা দেখে তো মনে হচ্ছে ব্যাপারটা 2-3 দিনের পুরনো। লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আর এই ডাল আর পাথরটা ফরেন্সিকে। শ্যামলীর ফ্যামিলিকে ডাকো শনাক্তকরণের জন্য। স্যার পুলিশের সামনে প্রশ্ন হলো শ্যামলীকে কেন খুন করা হলো, আর খুনিই বা কে? ডক্টর অরুণ কুমার নাকি অন্য কেউ? শ্যামলীর জীবনে কি চলছিল? কারণ যাই হোক না কেন, এই যন্ত্রণাদায়ক মৃত্যু সবাইকে নাড়িয়ে দিয়েছিল। দিদি, দেখুন, পোস্টমর্টেম অনুযায়ী শ্যামলের মৃত্যু 2 দিন আগে হয়েছে, তা ধরুন 4 থেকে 5-এর মধ্যে। আপনি কোথায় ছিলেন তখন? স্যার আমি তো ওই দিনকে 3টের সময় বাড়িতে চলে এসেছিলাম। কোনো সাক্ষী বা প্রমাণ আছে তার? হ্যাঁ স্যার, জামাইবাবু ঠিক বলেছেন। সেই দিন আমি ওনাদের বাড়িতেই ছিলাম। তুমি ওখানে কি করছিলে? স্যার আমার বিএ পার্ট 1-এর এক্সাম চলছে, তাই আমার সেন্টার দিদির বাড়ির খুব কাছেই, সেই জন্য আমি ওদের বাড়িতে ছিলাম। কিন্তু সেদিন তো এক্সাম শেষ হয়ে গেছিল, তাই না? স্যার ওই শ্যামলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই ওর বোনকে আমরা থাকতে বলেছিলাম। আপনাদের কি শ্যামলী সেদিন ফোন করেছিল? না স্যার, আমাদের কাছে কোনো ফোন আসেনি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। বডি আপনাদের দিয়ে দেওয়া হবে। চবি শালিয়ামাই বাবুর নিশ্চয়ই কোনো চক্কর রয়েছে। প্রশ্ন একজনকে করলে উত্তর আরেকজন দেয়। দুজনের উপর নজর রাখো। স্যার দেখুন ইন্সপেক্টর, আমি আমার মক্কেলের কোনো গোপনীয়তা ভঙ্গ করতে পারি না। উকিলবাবু, এই মামলাটা আপনার মক্কেল রত্নেশের পত্নী শ্যামলীর হত্যাকাণ্ডের। কি? আগে হ্যাঁ, আমরা সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছি। রত্নেশ আমার কাছে এসেছিল পেপারস নিতে। রত্নেশ আর শ্যামলীর ডিভোর্স হয়ে গেছে। প্রথমে তুই তোর বউকে ডিভোর্স দিলি আর তারপরে মেরে ফেললি। স্যার আমি শ্যামলীকে মারিনি, ও যেমনই ছিল আমার তো বউ ছিল, তাই না? বউ ছিল তো ডিভোর্স দিলি কেন? স্যার আর ডিভোর্সের পরে ওর সঙ্গেই থাকছিলি? যা কিছু হয়েছিল আমাদের দুজনের ইচ্ছেতেই আমি হয়েছিল। জিজ্ঞেস করেছি তোদের দুজনের ডিভোর্স হলো কেন? যবে থেকে শ্যামলী আমার জীবনে এসেছিল তবে থেকে আমার সময় খুব খারাপ যাচ্ছিল। মায়ের অ্যাক্সিডেন্ট হয়, মা শয্যাশায়ী হয়ে যায়, আর আমার একটা ভালো চাকরি চলে যায়। আর এতে শ্যামলী একেবারে পেয়ে বসেছিল। ও আমাদের সকলের চোখে ধুলো দিয়ে অন্য কারোর সাথে প্রেম করছিল। কার কথা বলছিস? স্যার ওই ডাক্তার অরুণ। ঠিক আছে, যা। ছবি ডক্টর অরুণের ল্যাপটপ থেকে কিছু পাওয়া গেল? স্যার আইটি সেল এটা নিয়ে কাজ করছে, খুব তাড়াতাড়ি ডেটা রিট্রিভ হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। স্যার স্যার চেতনা আর ওই ছেলেটা জঙ্গলের দিকে গেল।
হ্যাঁ স্যার, যেখানে শ্যামলীর লাশ পাওয়া গিয়েছিল। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। তুমি যাও ওদিকে গিয়ে খোঁজো, যাও। কি করছিস? চল পুলিশ স্টেশনে গিয়ে একসাথে খুঁজবো। নাম কি তোর? স্যার শৈলেন্দ্র। ওর সঙ্গে সম্পর্ক কি? স্যার আমি আর শৈলেন্দ্র একে অপরকে ভালোবাসি। ছবি তো নতুন অ্যাঙ্গেল দেখছি। আচ্ছা, তোমরা মার্ডার স্পটে কি করতে গিয়েছিলে? স্যার ওই শ্যামলী দিদির মোবাইল খুঁজতে গিয়েছিলাম। শ্যামলী দিদির মোবাইল? কেন? আর মনে থাকে জানো, শুধু সত্যিটা বলবি। স্যার আমি ওই লোকাল কোম্পানিতে বিউটি প্রোডাক্টের মার্কেটিং করি স্যার। আর চেতনার সঙ্গে দেখা করার বাহানায় শ্যামলী দিদিকে বিউটি প্রোডাক্ট বিক্রি করতাম, আর উনি আমার সমস্ত প্রোডাক্ট কিনতেন। শ্যামলী তোমাদের সম্পর্কের ব্যাপারে কি জানতো? হ্যাঁ স্যার, কিন্তু ও আমাদের সম্পর্ক নিয়ে রাজি ছিল না। কেন? স্যার শৈলেন্দ্রর হার্বাল ক্রিম দিদির কোনো কাজে লাগছিল না, তাই ও ভাবছিল শৈলেন্দ্র ওকে ঠকাচ্ছে। দেখো শৈলেন্দ্র, আমাকে তুমি আর বোকা বানানোর চেষ্টা করো না বলে দিলাম। তোমার ওই ফর্সা হওয়ার ক্রিমটা, তাতে আমার কোনো লাভ হয়নি। ভালোই ভালো আমার টাকা ফেরত দিয়ে দাও, তা না হলে। আরে দিদি তুমি কথাটা বোঝার চেষ্টা কেন করছো না? আমাদের কোম্পানিতে টাকা ফেরত দেওয়ার কোনো উপায় নেই। আমার কথা ভালোভাবে শুনে নাও, আমার সাথে একদম চালাকি করবে না, তা না হলে পাড়ায় যাদের যাদের কাছে তুমি এই ক্রিম বেচেছো তাদের বোকা বানিয়েছো, সবাইকে একসাথে ডাকবো, তোমাকে মার খাওয়াবো আর পুলিশের হাতে দিয়ে দেবো, বুঝেছো? দিদি আপনি যদি এরকম কোনো গন্ডগোল পাকান না, তাহলে আমি ভুলে যাব যে আপনি চেতনার দিদি হন। বুঝতে পেরেছেন তো? আর শ্যামলীকে চুপ করানোর জন্য তুই ওকে খুন করে দিলি, তাই তো? না স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি ওনাকে খুন করিনি। তাহলে জঙ্গলে মার্ডার সাইটে কি বেচতে গেছিলি তুই? স্যার ওই ঝগড়ার পরে আমি শ্যামলী দিদিকে হুমকি দিয়ে একটা মেসেজ পাঠিয়েছিলাম। আমি শুধু ওই ফোন থেকে মেসেজটা ডিলিট করতে গিয়েছিলাম স্যার। মার্ডারের দিনকে কোথায় ছিলি? স্যার ওই আমার কোম্পানিতে ওয়ার্কশপ চলছিল, আমি ওখানেই ছিলাম। চবে ভেরিফাই করো। স্যার স্যার ডক্টরের ল্যাপটপ থেকে যে ডেটা রিট্রিভ হয়েছে তাতে বিশেষ কিছুই পাওয়া যায়নি, আর শ্যামলী কল রেকর্ড থেকেও কিছু জানতে পারলাম না। স্যার আমি ডক্টর অরুণ। মার্ডারের দিনকে কোথায় ছিলেন আপনি? স্যার ওই দিন দুপুর 2:30টার সময় আমার হরিদ্বারের ট্রেন ছিল, আমি ট্রেনেই ছিলাম। এমন কি পাপ খণ্ডন করা ছিল ডাক্তারবাবু যে আপনি কাউকে কিছু না বলে চুপচাপ হরিদ্বার চলে গেলেন? স্যার ওই দিন শ্যামলীরও আমার সাথে যাওয়ার কথা ছিল, সেই জন্য আমি কাউকে বলার প্রয়োজন মনে করিনি। মানে জলটা এত দূর গড়িয়েছিল? স্যার ব্যাপারটা সেরকম নয়, শ্যামলী আমার সাথে যেতেই চাইছিল না, অনেক বোঝানোর পরও রাজি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তেও যেতেই চাইল না। অন্যের বউর সঙ্গে হরিদ্বার যাওয়ার প্রস্তুতি? না না, ব্যাপারটা সেরকম নয় স্যার। তাহলে ব্যাপারটা কি? দেখুন স্যার, আমি আপনাকে ডিটেলসে সব বলছি। শ্যামলী যখন প্রথমবার আমার ক্লিনিকে এলো, আমি রিয়েলাইজ করলাম যে ওর স্কিন ট্রিটমেন্টের চেয়ে কাউন্সেলিং করাটা বেশি জরুরি। গায়ের রং কালো হওয়ার জন্য হীনমন্যতা ওর মনে আর মস্তিষ্কে বাসা বেঁধেছিল স্যার, আর সেটা দূর করাটা খুব জরুরি ছিল। শ্যামলী দেবী, আপনার স্কিন তো একেবারে পারফেক্ট। কি সুন্দরী আপনি, দেখুন আপনার মুখটা কি সুন্দর, বড় বড় চোখ, শার্প নোজ। আসলে কি বলুন তো ডাক্তারবাবু, আমাকে একটু ফর্সা হতে হবে, আমি তো আসলে খুবই কালো। কালো ফর্সা রঙে কিচ্ছু এসে যায় না ম্যাডাম। আর কে বলেছে আপনাকে যে সৌন্দর্য রঙের ওপর নির্ভর করে? দেখুন, এই কথাটা আপনাকে একজন ডক্টর বলছে যে আপনার স্কিন কোয়ালিটি অ্যামেজিং, আপনার কোনো প্রকার স্কিন ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। ট্রাস্ট মি। আপনি প্রথম মানুষ যিনি আমার এত প্রশংসা করলেন। জানি না কেন শ্যামলীর ওপর প্রথমবারেই আমার একটা সহানুভূতি জন্মায়। ধীরে ধীরে শ্যামলী আর আমি খুব কাছাকাছি চলে আসি। আমি যেভাবেই হোক ওকে হাসি খুশি রাখার চেষ্টা করতাম স্যার। মানে আপনারা পরস্পরকে ভালোবাসতে শুরু করেছিলেন, তাই তো? স্যার শ্যামলী এরকম মেয়ে ছিল না, ও নিজের স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের কথা ভাবতেই পারতো না। কিন্তু ওর স্বামী ওকে জীবনে দুঃখ ছাড়া আর কিচ্ছু দেয়নি।
কিন্তু রত্নেশ তো শ্যামলীকে ডিভোর্স দিয়েছিল। কি স্যার, এই কথাটা তো আমি একেবারেই জানতাম না। আর যদি আমি এই কথাটা গুণাক্ষরেও টের পেতাম তাহলে হয়তো আমি ওকে এই সমস্যা থেকে বাঁচাতে পারতাম। কিরকম সমস্যা? স্যার, যেদিন আমাদের হরিদ্বার যাওয়ার কথা ছিল ওই দিন সকাল 10টায় শ্যামলী আমার সাথে দেখা করেছিল আর ওকে খুব ডিস্টার্ব লাগছিল। শ্যামলী, কি হয়েছে আমাকে অন্তত বলো। অরুণ, ও ও আমাকে বারবার ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করছে? কে ব্ল্যাকমেল করছে? ওই ওই ভিডিও বারবার দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। কি আছে ওই ভিডিওতে? কে লোকটা? যদি ওই ভিডিও কেউ দেখে ফেলে তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আরে- আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। শ্যামলী, শ্যামলী শান্ত হও। শ্যামলী, আমাকে সবকিছু পরিষ্কার করে বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলতে পারবো না। বলতে পারবে না? আরে কেন বলতে পারবে না? দেখি, আমাকে দাও। আমি আরে যাচ্ছি। শ্যামলী, শ্যামলী শোনো, শ্যামলী, শ্যামলী শোনো। কি ছিল এই ভিডিওতে? স্যার, ওই ভিডিওতে কি ছিল সেটা আমিও জানি না, কিন্তু আরো একটা কথা স্যার, এই ব্ল্যাকমেলার যেই হন না কেন সে শ্যামলীর খুব কাছের লোক। তবে শ্যামলীর তো আপনিও খুব কাছের লোক ছিলেন। স্যার, আমি কখনোই শ্যামলীর খারাপ চাইতে পারবো না। স্যার, এই কথা সত্যি যে শ্যামলী সবসময় আমাকে তার খুব ভালো বন্ধু ভাবতো, কিন্তু আমি শ্যামলীকে ভালোবেসে ফেলেছিলাম। ঠিক আছে, আমরা খোঁজ নিয়ে নেবো যে কি ধরনের প্রেম ছিল আপনাদের, কিন্তু যতক্ষণ আমরা না বলছি ততক্ষণ কোনো রকম যাত্রা বা তীর্থযাত্রায় বেরিয়ে যাবেন না যেন। শিওর স্যার। যখন চোখ শরীর থেকে মনের দিকে যায় তখন মানুষের মনের ভিতরের সৌন্দর্য দেখা যায়। আর এটাই পার্থক্য ছিল ডক্টর অরুণ কুমার আর রত্নেশের দৃষ্টিতে। রত্নেশ শ্যামলীর কালো রঙকেই তার অস্তিত্ব করে তুলেছিল, আর ডক্টর অরুণ শ্যামলীর অন্ধকার দুনিয়ায় আলোর দরজা খুলে দিয়েছিল। শ্যামলী তার মনের ব্যথা ডক্টর অরুণকে বলতে চেয়েছিল ঠিকই, কিন্তু তার ভয় ছিল যে সে যে বন্ধুকে পেয়েছে সেও তার থেকে দূরে না চলে যায়, অথবা হয়তো তার আত্মসম্মান তাকে এটার অনুমতি দেয়নি। শ্যামলীর খুনি এখনো পুলিশের হাতের নাগালে আসেনি। স্যার, ওই ডক্টর সত্যি কথাই বলেছেন। রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে কনফার্ম হয়েছে যে উনি হরিদ্বারেই গেছেন আর আজই ফেরত এসেছেন। তাহলে খুনিটা কে? ওই ব্ল্যাকমেলারটা নয় তো? হ্যাঁ বল। স্যার, রত্নেশ দোকান খুলেছে। কি আশেপাশে ঠিক করে জিজ্ঞেস করেছিস তুই? স্যার, এটা ওরই দোকান, আশেপাশে জিজ্ঞেস করেছি। এক কাজ কর, তুই ওর উপর নজর রাখ। হ্যাঁ স্যার। স্যার, স্যার গত 3 মাস ধরে রত্নেশের অ্যাকাউন্টে অনেক টাকা এসেছে আর সমস্ত টাকাই সত্যনারায়ণ ত্রিবেদীর অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে। সত্যনারায়ণ ত্রিবেদী? এটা শ্যামলীর বাবার নাম না? হ্যাঁ স্যার, কিন্তু রত্নেশ তো 5 মাস আগেই শ্যামলীকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। তাহলে শ্যামলীর বাবা ওকে এত টাকা দিল কেন? এই রত্নেশ নিশ্চয়ই কোনো ডবল গেম খেলছে। কি? শ্যামলীর ডিভোর্স হয়ে গেছিল 5 মাস আগে? আগে হ্যাঁ। শ্যামলী এই ব্যাপারে আমাদের কিচ্ছু জানায়নি, এমনকি রত্নেশও না। রত্নেশ আমার কাছে এসে কিছু মন ভরানো কথা বলে টাকা পয়সা নিয়ে যেত, আমাকে জানায়নি পর্যন্ত। ডিভোর্সের আগের সম্পর্কও খুব একটা ভালো ছিল না। আমি যদি আগে এটা জানতে পারতাম তাহলে অন্তত আমার মেয়েকে এভাবে জীবন দিতে হতো না। কি হয়ে গেল সব? চোবে সমস্ত কিছু রত্নেশের কর্মকাণ্ড মনে হচ্ছে। ওর দোকানটা সার্চ করতে হবে। চলো। কোনটা? রত্নেশ? স্যার, আপনার এখানে? যেখানে 2 নম্বরই সেখানেই পুলিশ। চোবে, ল্যাপটপ চেক করো ওর। স্যার, কি করছেন আপনি? এটা কি কোনো সোজা ভদ্র- দাঁড়িয়ে থাক, নাহলে এমন মার মারবো যে সারা জীবন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। চেক করো। না স্যার।
স্যার এটা লক আছে। আনলক কর। স্যার এটা আপনি ঠিক করছেন না। আনলক কর। চেক করো। স্যার আপনারা ঠিক করছেন না। এই যে দেখুন স্যার, স্যার আমি জানি না কে ভিডিও বানিয়েছিল, এর মধ্যে আমার কোনো দোষ নেই স্যার। আর ভিডিওটা উড়ে নিজে থাকতেই তো ল্যাপটপে চলে আসলো, তাই না? বলছি স্যার, বলছি স্যার। স্যার স্যার শ্যামলী আমার জন্য খুব অপয়া ছিল। যেমন ওর গায়ের রং ছিল সেরকমই ওর ভাগ্য। যবে থেকে আমার জীবনেও এসেছিল আমার সমস্ত গ্রহ নক্ষত্র সব খারাপ হয়ে গেছিল। কি করব বুঝতে পারছিলাম না, সেই জন্য ঘাবড়িয়ে গিয়ে বাবা বিশ্বেশ্বরের সাথে দেখা করি। যেমন নাম তেমন ভাগ্য। শ্যামলী যেমন তার নাম, তার ভাগ্যটাও ঠিক তেমনই। এর গায়ের শ্যামলা রংটাই তোর নক্ষত্রে শ্যামলা রং ফেলে দিয়েছে। তো এখন আমাকে কি করতে হবে বাবা? এর সাথে সম্পর্কটা তো ছেদ করতে হবে, ডিভোর্স নিতে হবে তোকে। কি? একটা কথা বলো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে কোথায় যাব? আরে তোমাকে কোথাও যেতে হবে না শ্যামলী, ব্যাস একবার বাবার কাছে যেতে হবে মাত্র। বাবার কাছে? কেন? তা কেন? এই জন্য যাতে আমার প্রেম তোমার প্রতি আরো গভীর হয়ে যায়। শ্যামলীকে বাবার কাছে নিয়ে যাওয়া ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। রত্নেশ, এবার এসো বাবা। এর দোষ কাটাতে আমাকে এর সাথে কিছুক্ষণ একান্তে কাটাতে হবে। বাবা এই কাজটা কি আমার সামনে করা যাবে না? কখনোই নয়। আমার ব্যতীত অন্য কোনো মানুষ এখানে উপস্থিত থাকলে কাজে বিঘ্ন ঘটতে পারে। আর এর উপর থেকে কালো ছায়া সরাতে আমাকে ওকে বিবস্ত্র করতে হবে, ওকে যে নগ্ন হতে হবে। মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি বাবা নয়, তুমি ঢঙি। ঢঙি। শ্যামলী! কি শ্যামলী? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা। আমাকে অপমান করে গেল, ঘোর অপমান। তোর নক্ষত্রদের আমি আরো শান্ত করে দেব, বিনাশ করে দেব আমি তোকে, বিনাশ। আমাকে ক্ষমা করে দাও শ্যামলী। আপনি আমাকে যতই বোঝান না কেন, আমি আমি ওই বাবার কাছে যাব না। আমরা বাবার কাছে আর যাব না শ্যামলী। এবার থেকে তুমি আমার পাশে থাকবে, আমার বউ হয়ে। আমি ওর সাথে ভালোবাসার নাটক করে লুকিয়ে ওই ভিডিওটা বানাই, পরে সেটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করতে থাকি। বাবার থেকে জঘন্য লোক তো তুই, কিন্তু ওকে মারলি কেন? এত ভালো কাজের মেয়েকে কে মারতে চাইবে স্যার? আমি তো শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, সেই জন্য আমি অন্য সিম থেকে ওকে মেসেজ করতাম। কোথায় তুমি? আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। বাইরে যে জঙ্গল আছে সেখানে আমি এক্ষুনি আসছি ওখানে। অটো অটো অটো, দাঁড়ান দাঁড়ান। কি চাইছো নাকি তুমি আমার থেকে? সেটাই যেটা করতে তুমি রাজি হচ্ছ না। আপনি যে এতটা নিচে নামতে পারেন আমি সেটা ভাবতেও পারিনি। আমার সাথে ভালোবাসার নাটক, এতটা নিচ। আরে তুমি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছো।
কিন্তু আজকে এর একটা বিহিত করেই ছাড়বো। চলো বাবার কাছে। ব্যাস, অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। তোমার এই নোংরা চেয়ার আমি সবার সামনে নিয়ে আসবো, তোমায় জেলের গাড়ি টানাবো। যাচ্ছি আমি পুলিশ স্টেশন। আমি বলছি দাঁড়াও এখানে। ছাড়ো। শ্যামলী, দাঁড়াও বলছি। শ্যামলী, আমি বলছি না দাঁড়াতে। দাঁড়াও, দাঁড়াও বলছি। পুলিশে দিবি আমায়? আমাকে দিয়ে জেল খাটাবি তুই? জেল খাটাবি তুই আমাকে দিয়ে? বেঁচে থাকলে তবে তো হিসাব করবি তুই। ওকে মেরে ফেললাম আমি। ও আমার কাছে খুবই অপয়া ছিল। ও নিজের কালো মুখের সাথে কালো ছায়া নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। নিজের মুখটা দেখেছিস কখনো আয়নাতে? ও যদি কালো হয়ে থাকে তাহলে তোর কি দুধে আলতা গায়ের রং? তোকে কেউ কখনো বলেনি যে তুই নিজে কত সুন্দর? তোর কর্মকাণ্ড যত কালো, তার থেকে কালো দুনিয়াতে কিছু নেই। নিজেকে যতই ফর্সা ভাবিস না কেন, এখন তোর অন্ধকার জীবন শুরু হবে জেলের অন্ধকার খুপড়িতে। শ্যামলীকে খুনের অপরাধে রত্নেশের জেল হয়ে গেল। শ্যামলী একজন ভালো মেয়ে, ভালো স্ত্রী, একজন ভালো মানুষ ছিল, কিন্তু শুধু তার কালো রং তাকে দুনিয়ার চোখে অশুভ করে তুলেছিল। আশ্চর্য সব চিন্তাধারা। কালো পোশাক পরলে আমরা নিজেদের বেশ সুন্দর বলে মনে করি, কালো টিপকে আমরা শুভ বলে মানি। কথায় আছে যে কালো টিপ কুনজর থেকে বাঁচায়। মুখের উপর কালো তিলে আমাদের সুন্দর দেখায়, কিন্তু কোনো মানুষের গায়ের রং যদি কালো হয় তাহলে আমরা তাকে কুৎসিত বলতে দ্বিতীয়বার ভাবি না। এটা ভীষণই জরুরি যে আমরা এই রং বৈষম্য থেকে বেরিয়ে আসি, নিজের মানসিকতার পরিবর্তন করি, যাতে প্রকৃতির তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি মানুষ, তা তাকে দেখতে যেমনই হোক না কেন তাকে সম্মান করি। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরও একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.